Welcome to Chartage. I am PropDex Trader and your mentor Orko. তো আজ 20 ডিসেম্বর 2025। তো আজকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করব যে গত এক সপ্তাহে মার্কেটে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, ইন্ডেক্সে, সেক্টর ওয়াইজ, তারপর কমোডিটি, গ্লোবাল মার্কেট, ক্রিপ্টো, সমস্ত কিছুতে কীভাবে ডেভেলপ হয়েছে এবং কোথায় কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে পরের 5-7 দিনের জন্য। ঠিক আছে, তো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র লাইভ মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস ডিসকাস করার জন্য এই ক্লাসটা তৈরি করা হচ্ছে। তো আপনারা কোনোভাবেই এর মাধ্যমে ইনফ্লুয়েসড হয়ে বাই বা সেল করবেন না। এখান থেকে লার্নিং নিয়ে আপনারা নিজেদের রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে ট্রেড করবেন। ঠিক আছে, তো প্রতিদিনের মতোই যেটা আমরা প্রতিদিন আপলোড করি সেরকমভাবেই নিফটি দিয়ে শুরু করি। তবে আজকে আমরা নিফটির উইকলি চার্ট দিয়ে শুরু করব। অন্যদিন ডেইলি অ্যানালিসিস যখন করি তখন ডেইলি চার্ট থেকে শুরু করি। আমরা উইকলি অ্যানালিসিসে কি দেখতে পাচ্ছি যে আমাদের 1 ডিসেম্বর যে উইক ছিল সেখানে আমাদের একটা অল টাইম হাইয়ের কাছে টাচ করেছিল এবং 26,325 অল টাইম হাই ব্রিজ করে ক্লোজ করেছিল। তারপরে এই 2 সপ্তাহ দেখছি যে মার্কেট একটা অল টাইম হাইয়ের কাছ থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে এসেছে, একটা পুল ব্যাক নিয়েছে, একটা ডবল টপ ক্রিয়েট করেছে। কিন্তু আর একটা পজিটিভ দিক হলো 10 উইকলি মুভিং অ্যাভারেজ বা 50 ডেইলি মুভিং অ্যাভারেজকে কিন্তু ব্রিজ করতে পারেনি, নিচের দিকে কিন্তু ক্লোজ হয়নি। এটা কিন্তু একটা পজিটিভ সাইড। এবং এই উইকে আমরা দেখছি কি একটা ইনসাইড বার তৈরি হয়েছে, মানে আমরা যদি লো টু হাই নিই 726 থেকে 25,726 থেকে 26,050, মোটামুটি 200-250 পয়েন্টের রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। ঠিক আছে, এবং এটা একটা ইনসাইড বার বানিয়েছে। তো আমরা কি দেখছি, ভলেটালিটি আস্তে আস্তে এই সপ্তাহে একটা স্কুইজ হচ্ছে। আগের সপ্তাহে যেমন একটা ভলেটাইল অপেক্ষাকৃত মার্কেট ছিল, কিন্তু এই সপ্তাহে আমরা দেখছি যে ভলেটালিটি একটু স্কুইজ হয়েছে। তো এখানে আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট কি থাকবে? ইম্পর্টেন্ট সাপোর্ট থাকবে 25,700 থেকে 25,750। এটাই আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে। ওপরের দিকে গেলে রেজিস্ট্যান্স, আমরা ফার্স্ট রেজিস্ট্যান্স কোথায় দেখব? ফার্স্ট রেজিস্ট্যান্স দেখব আমরা 26,100। ঠিক আছে, 26,100-র ওপরে যদি মার্কেট যায় তাহলে তখন আমরা উইকলি বেসিসে 26,300-র যে অল টাইম হাই আছে এখানে আমরা ক্লোজিং দেখতে পারি। এমনিতে ডিসেম্বরের লাস্ট উইকে মোটামুটি মার্কেটে ওপরের দিকে একটা যাওয়ার প্রবণতা থাকে। আমরা যদি ব্যাক টেস্ট করি বা প্রিভিয়াস ইয়ারের মাল্টিপল ইয়ারের যদি আমরা চার্ট দেখি, তো ডিসেম্বরের লাস্ট উইক জেনারেলি মার্কেটের জন্য একটা পজিটিভ ভাইব থাকে, কারণ এখানে অনেকেই একটা বাই করার প্রবণতা থাকে বছরের শেষে। তো সেখানে আমরা এখানে কিন্তু মার্কেটকে একটা ওপরের দিকে র্যালি দেখতে পারি। ঠিক আছে, কিন্তু নিচের দিকেরও এখন যেহেতু একটা ইনডিসাইসিভনেস কাজ করছে বা একটা সাইডওয়েজ মার্কেটকে কাজ করছে, একটা নিচের দিকেও আসতে পারে। ঠিক আছে, এখানে কিছু কনফার্ম কিছু বলা যায় না, তবে একটা আপসাইড বায়াস কিন্তু আমাদের ডিসেম্বরের লাস্ট উইকে থাকবে। অন্যদিকে নিফটি 550-তে ডেইলি চার্টে আমরা দেখছি যে মার্কেটে কন্টিনিউ যে নিচের দিকে আসার ফলে একটা ডাউন ট্রেন্ড লাইন তৈরি হয়েছিল। ঠিক আছে, এই ডাউন ট্রেন্ড লাইনটাকে ব্রিজ করে কিন্তু মার্কেট ওপরের দিকে উঠেছে। ওকে, কিন্তু তার ওপরে ক্লোজও করেছে, শুধু ডাউন ট্রেন্ড লাইনকে ব্রিজ করেনি, তার ওপর ক্লোজ করেছে। এখানে এখন 10-20 মুভিং অ্যাভারেজ অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এটা মাল্টিপল টাইম ব্রেক হচ্ছে। সেই জন্য এখানে এখন আমি 10-20 মুভিং অ্যাভারেজকে অতটা ভ্যালু দিচ্ছি না, যতটা 50 মুভিং অ্যাভারেজ আমাদেরকে যতটা ভালোভাবে রেসপেক্ট করছে মার্কেটকে। ঠিক আছে, পরপর আমরা বেশ 5-7 দিনের ব্যবধানে দুবার দেখলাম যে 50 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট করেছে। ঠিক আছে,
তো 50 মুভিং অ্যাভারেজ আমাদের একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কিন্তু এখানে কাজ করবে, যেটা আমরা উইকলিতেও এখনই ডিসকাস করলাম। 770 এখানে একটা 50 মুভিং অ্যাভারেজ আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে। ওপরের দিকে গেলে রেজিস্ট্যান্স কী হবে, 26,063 বা 26,060, ঠিক আছে, 26,060 থেকে 26,100, এটাই আমাদের একটা এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হবে। এবং যদি তার উপরে যায় তাহলে 26,200 এবং তার উপরে 26,330, এই তিনটে আমাদের রেজিস্ট্যান্স দেখতে পারি, ঠিক আছে। অন্যদিকে যদি আমরা আওয়ারলি চার্টে দেখি, আওয়ারলি চার্টের মধ্যেও আমরা একটা গ্যাপ আপ ওপেনিং পেয়েছিলাম, তারপর মার্কেট মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই সারাদিন ট্রেড করেছে, ঠিক আছে। এবং যেটা আমাদের আওয়ারলি ক্যান্ডেলের যে একটা বড় যে একটা আমরা পুল ব্যাক পেলাম 25,980, সেটা কিন্তু ব্রেক করতে পারেনি। যদি পরের দিন গ্যাপ আপ ওপেন হয়, প্রবাবিলিটিটা একটু বেশি, কারণ গিফট নিফটি এখন মোটামুটি 100 পয়েন্টের ওপরে আছে। তো যদি গ্যাপ আপ ওপেন হয় এবং সেটা আমরা সোমবার সকালে আরও ভালোভাবে ক্ল্যারিটি পেয়ে যাব যে সেটা কিভাবে ওপেন হচ্ছে, তাহলে এই 26,060কে কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে দেখতে পারি। নিচের দিকে যদি আসে তাহলে 25,880 প্রথম রেজিস্ট্যান্স, প্রথম সাপোর্ট, এবং তার নিচে 25,770, এটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় সাপোর্ট, ঠিক আছে। অন্যদিকে 15 মিনিটের চার্টে যদি আমরা দেখি, 15 মিনিট চার্টে আমরা সেম একই ভিউ পাচ্ছি। ওপরের দিকে 25,980, যেটাকে ব্রিজ করার প্রবাবিলিটি খুব বেশি মানডেতে, এবং সেটা যদি যায় তাহলে কিন্তু আমরা উপরের দিকে 26,050, এই লেভেলগুলো 26,050 থেকে 26,100 রেজিস্ট্যান্স পাবো, ওকে। তো মোটামুটি নিফটিতে আমাদের একটা পজিটিভ বায়াস থাকবে, কারণ হিস্টোরিক্যালি ডিসেম্বর লাস্ট উইকে মার্কেট পজিটিভভাবেই ক্লোজ করে, কিন্তু একটা নেগেটিভ বা ডাউন সাইডে স্ট্রিক্ট স্টপ লসও কিন্তু থাকবে। এছাড়া মার্কেট যেভাবে কাজ করবে সেইভাবে কিন্তু আমরা চলব। ইন্ডিয়া ভিক্স দেখছি আরও নিচে এসছে, অলমোস্ট লাইফ টাইম লোয়ের কাছাকাছি চলে এসছে 5.9। ইন্ডিয়া ভিক্স কিন্তু এত নিচে ক্লোজ রেয়ারলি হয়। আমরা যদি উইকলি চার্টে দেখি তাহলে আমরা দেখতে পাবো একদম 2010 থেকে আমাদের কাছে ইন্ডিয়া ভিক্সের ডাটা আছে, এখানে আমরা কিন্তু কোনো সময়ই দেখছি না যে 10-এর নিচে কোথাও ক্লোজ করতে, ঠিক আছে। এমনকি 2017-18তেও কিন্তু কোনো সময় ক্লোজ হয়নি, 2020তেও কোভিডের জাস্ট আগেও কিন্তু অনেক নিচে ভিক্স ছিল, 10-এর কাছে ভিক্স ছিল, কিন্তু কোনো সময় কিন্তু ক্লোজিং দেখিনি। 2023এও কিন্তু আমরা ইন্ডিয়া ভিক্সের ক্লোজিং 10-এর নিচে বা দেখতে পাইনি, ঠিক আছে। আমরা 10-এর নিচে ক্লোজিং এই উইকলি বেসিসে প্রথমবার কিন্তু লাইফ টাইম লোয়ে আমরা ক্লোজিং দেখছি ইন্ডিয়া ভিক্সের 2010-এর পর, ঠিক আছে। এটা কিন্তু ওভারঅল অপশানস, ফিউচার অ্যান্ড অপশান যারা ট্রেড করে তাদের জন্য একটু কসিয়াসনেস আছে এখানে কিন্তু, বা একটু, এটাকে খারাপ খবর বলবো না, কিন্তু এটাকে একটু কসিয়াস হয়ে কাজ করতে হবে, কারণ এখন ভিক্স যেহেতু অনেক কম, মার্কেটে প্রিমিয়াম কম আছে। এবার যদি এখান থেকে ভিক্স বাড়ে বা এখান থেকে যদি কোনো মার্কেটে যদি আপসাইডে যদি মোমেন্টাম দেখতে পাই, তখন ওখানে একটা যারা পার্টিকুলারলি অপশান সেলার তাদের একটা কনসার্ন তৈরি হতে পারে, সেই জন্য একটু সাবধানে আপনারা কাজ করবেন, ঠিক আছে। ইন্ডিয়া ভিক্স থেকে এটাই আমরা পাচ্ছি। মিড ক্যাপের আমরা ডেইলিতে কি দেখছি, মিড ক্যাপে একটা সাইডওয়েজ জোনের মধ্যেই কাজ করছে, কোনো দিন 1% মোর দ্যান 1% আপও দেখছি, কোনো দিন মোর দ্যান 1% ডাউনও দেখছি, ঠিক আছে। তাই সেই জন্য এই 22,200 লেভেল যতক্ষণ না ব্রিজ করে ওপরের দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিড ক্যাপে কোনো রকম আমরা বুলিশ হওয়াটা ঠিক হবে না। মানে বুলিশ আপনারা হতে পারেন, কিন্তু এর ওপরে এই 22,200 যে লেভেল তার ওপরে গেলে তারপর আমরা মিড ক্যাপে একটা বুলিশ প্লে করাটাই বেটার হবে, কারণ
এখানে একটা আনসার্টেনিটি আছে, যদিও আজকে ওভারঅল ফ্রাইডেতে মার্কেট ওভারঅল বুলিশ সাইডে বা মোর দ্যান 1% আপে ক্লোজ করেছে, এমনকি অনেক সেক্টরিয়াল ইন্ডেক্সও আমরা দেখতে পাচ্ছি যেগুলোকে ক্লোজ করেছে, কিন্তু তাও একটু কশিয়াস হয়ে কাজ করাটাই বেটার হবে। অন্যদিকে স্মল ক্যাপও কিন্তু ওপরের দিকে গেছে 1.3% আপ, কিন্তু ওপরের আমাদের রেজিস্ট্যান্সটা যদি ব্রেচ করে 16,500, তাহলে আমরা তখন একটা স্মল ক্যাপে একটা রিভার্সাল কনফার্মেশন হবে, তার আগে কিন্তু কনফার্মেশন হবে না। এদিকে মাইক্রো ক্যাপও তাই, এমনকি মাইক্রো ক্যাপ মুভিং অ্যাভারেজের নিচে আছে, সেই জন্য একটু কশিয়াসলি কাজ করাটাই বেটার। অন্যদিকে ব্যাঙ্ক নিফটিতে আমরা কি দেখছি, ব্যাঙ্ক নিফটি মোটামুটি সাইড ওয়েসই ছিল, ব্যাঙ্ক নিফটির তেমন কোনো ডেভেলপমেন্ট নেই। ব্যাঙ্ক নিফটিতে আমরা যদি একটা ওপর থেকে একটা ট্রেন্ড লাইন আসছে সেটাকে যদি আমরা ড্র করি, তো এই ট্রেন্ড লাইনের উপরে যখন গিয়ে ক্লোজ করবে বা ওভারঅল যে এখানে একটা সাইড ওয়েস যে জোন বানাচ্ছে মোটামুটি 18ই নভেম্বরের পর থেকে, সেই জোনটাকে যদি একটা ব্রিজ করে, সেই জোনের আপার থ্রেশহোল্ড হলো মোটামুটি 59,500 যদি ব্রিজ করে, তখন আমরা একটা পজিটিভ সাইডে প্লে করার চেষ্টা করব। ততদিন কিন্তু আমরা সাইড ওয়েজ থাকাটাই বেটার হবে ওভারঅল ইন্ডেক্স প্রসপেক্টিভে। পার্টিকুলারলি কোনো স্টক যদি মোমেন্টামে থাকে সেখানে প্লে করা যেতে পারে। এখানে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, সেটাও আমরা দেখছি একটা সাইড ওয়েজ জোনের মধ্যেই আছে, এখানেও তেমন কোনো মেজর কোনো ডেভেলপমেন্ট নজরে আসছে না। যখন যেদিন আমরা ডেভেলপমেন্ট পাবো সেই দিন আবার আলোচনা করব যে সেখান থেকে কিভাবে এগোনো যেতে পারে। নিফটি আইটিতেও আমরা এমন একটা সেক্টর, এখন ওভারঅল অন্যান্য সেক্টর যখন কি মুভিং অ্যাভারেজের নিচে পারফর্ম করছে, নিফটি আইটি কিন্তু কন্টিনিউয়াস বেসিসে মুভিং অ্যাভারেজের ওপরে পারফর্ম করছে। ঠিক আছে, এক্সচেঞ্জারের যে রেজাল্ট এসেছিলো ফ্রাইডেতে মর্নিংয়ে, তারপর ওভারঅল আইটির লার্জ ক্যাপ যে স্টকগুলো আছে সেখানে একটা গ্যাপ আপ ওপেন দেখতে পেয়েছি, তারপর আস্তে আস্তে কুল আপ হয়েছে। ঠিক আছে, কিন্তু আইটিতে একটা মেজর ডেভেলপমেন্ট উইকেন্ডে হয়েছে, সেটা হলো ইনফোসিসের যে এডিআর মানে হলো ইনফোসিসের যে কাউন্টারটা ইউএসএ ট্রেড হয় তাকে বলা হয় ইনফোসিসের এডিআর। কিছু পার্টিকুলারলি 4-5টা আমাদের কাছে এডিআর আছে, যেমন ইনফোসিস, উইপ্রো, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক। তো এখানে ইনফোসিস এবং উইপ্রোর এডিআর 5-6% কিন্তু উইকেন্ডে ফ্রাইডেতে ওপরে ছিল। ইন্ট্রাডে বেসিসে একবারের জন্য ইনফোসিসের এডিআর 50% ওপরে গেছিলো। ঠিক আছে, তো সেখান থেকে কোনো একটা আনসার্টেনিটি বা কোনো একটা পাম্পের জন্য এটা হয়েছিল। এখানে খুব বেশি পরিমাণ ট্রেডিং ভলিউমও দেখা গেছে। তো 50% যখন ওপরে গেছিলো, সেটা কোনো একটা আনসার্টেনিটির জন্যই গেছিলো, কোনো ক্লিয়ার নিউজ কোথাও থেকে ছিল না। তবুও কিন্তু কুল ডাউন হয়ে সেই 50% থেকে 5%-এ নেমে এসছে এবং 5% আপ আছে। এবার তার একটা এফেক্ট কিন্তু মর্নিংয়ে আইটির ওপরে পড়তে পারে। ঠিক আছে, সেই জন্য আইটিতে একটু নজরে রাখতে হবে। অন্যদিকে নিফটি অটো সাইড ওয়েজ আছে, কিন্তু 1.2% আপ। ওভারঅল প্রিভিয়াস যে অল টাইম হাই ছিল এই 27,600 লেভেল, তার ওপরে ট্রেড করছে, সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে উঠে আছে। তো এখানেও একটা মোটামুটি অল টাইম হাই জোনের মধ্যেই আছে। এরপরে যদি এক দু দিন যদি ডেভেলপমেন্ট হয়, তো তখন আমরা নিফটি অটোতে একটা বুলিশ প্লে করতে পারি। ওভারঅল বাকি সেক্টরিয়াল ইন্ডেক্সের যে স্টকগুলো আছে তার থেকে কিন্তু নিফটি অটোর বিভিন্ন যে স্টক, তার চার্ট কিন্তু পজিটিভ সাইডের মধ্যেই আছে। ঠিক আছে, সেটা চার্ট বেসিসে দেখা যেতে পারে, স্টক বেসিসে। ওভারঅল ফার্মাতে আমরা কি দেখছি, ফার্মাতেও আমরা একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যেই ট্রেড করতে দেখছি। ফার্মাতেও তেমন আমরা কোনো ডেভেলপমেন্ট পাচ্ছি না এখনও পর্যন্ত ইন্ডেক্স বেসিসে। নিফটি মেটাল অপেক্ষাকৃত অন্যদের থেকে একটু স্ট্রং আছে, সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে, এবং আমাদের নিফটি মেটালকেও কিন্তু একটু ট্র্যাকে রাখতে হবে। নিফটি আইটি, মেটাল, এগুলো কিন্তু নিফটি যদি একটা পুল ব্যাক করে বা উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করে, মোমেন্টাম নেয়, তাহলে এই ধরনের যে সেক্টরগুলো স্ট্রং আছে, যেমন মেটাল, অটো, আইটি,
এবং কিছুটা ফাইন্যান্সিয়াল সার্ভিস, পুরোটা নয়, ফাইন্যান্সিয়াল সার্ভিসও অপেক্ষাকৃত সাইডওয়েজের মধ্যেই আছে, তো এইগুলো একটু ডেভেলপ হতে পারে। অয়েল অ্যান্ড গ্যাসেও কিন্তু একটা জোন বানাচ্ছে 50 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট করে। এবার এখানে যদি ক্রুডের প্রাইস আরও যদি কমে এবং যেটা আমাদের ইউএসডি আইএনআর কন্টিনিউয়াসলি উইক হচ্ছিল, সেখান থেকে একটা স্ট্রেংথ আমরা ফ্রাইডেতে দেখতে পেয়েছি এবং সেটা একটু পরে আমরা আলোচনাও করব। তো সেখানকার যদি এফেক্টটা পাই, তো অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্সেও একটা আমরা আবার আপসাইড প্লে দেখতে পারি। তো ওপরের দিকে মোটামুটি 12,200 পর্যন্ত যে স্পেস এটার খোলা আছে, তো সেই দিকে কিন্তু যেতে পারে অয়েল অ্যান্ড গ্যাস। এফএমসিজি অ্যাজ ইউজুয়াল সাপোর্টের কাছে ট্রেড করছে, এখানে কোনো মোমেন্টাম নেই, ঠিক আছে, এখানে একটা সাইডওয়েজ জোনের মধ্যে ট্র্যাপ হয়ে গেছে। নিফটি রিয়ালিটিতে আমরা দেখছি যে মাল্টিপল টাইম যে সাপোর্ট 1 2 3 4 5th টাইম সেখানেই কিন্তু আছে। এখানে আমাদের যদি যারা বাই সাপোর্ট ট্রেডার, তারা কিন্তু নিফটি রিয়ালিটিকে একটু ট্র্যাকে রাখতে পারে, যে কোনো স্টক যদি পার্টিকুলারলি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোনের কাছে আসে, তাহলে তারা রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে সেখানে ট্রেডিং একটা কল নিতেও পারে, ঠিক আছে। কনজিউমার ডিউরেবিলিটি অলমোস্ট সাপোর্ট থেকেই ওপরের দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু যতক্ষণ না কি মুভিং অ্যাভারেজেস যতগুলো আছে সেগুলোকে ব্রিজ করে কিংবা অ্যাটলিস্ট 200 মুভিং অ্যাভারেজের ওপরে যায়, ততক্ষণ পর্যন্ত এখানেও ট্রেড নেওয়া মোমেন্টাম সাইডে খুব একটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। ক্যাপিটাল গুডসও কিন্তু সাপোর্ট থেকে একটা পুল ব্যাক নিচ্ছে, কিন্তু যদি উঠতে হয় বা একে যদি ট্রেড করতে হয়, তাহলে প্রিভিয়াস হাই যেটা আছে 66,888 বা 66,900, এটার ওপরে কিন্তু গিয়ে ট্রেড করতে হবে। পিএসইউ ব্যাঙ্কেও কিন্তু আমরা একটা মোমেন্টাম দেখতে পারি, ঠিক আছে। পিএসইউ ব্যাঙ্ক কিন্তু 50 মুভিং অ্যাভারেজকে হোল্ড করে একটা আপসাইড নেওয়ার চেষ্টা করছে। তাহলে নেক্সট উইকের জন্য আমরা আইটি, অটো, মেটাল, পিএসইউ ব্যাঙ্ক, এই ধরনের যে সেক্টরগুলো আছে সেখানে আমরা একটু নজরে রাখবো, ঠিক আছে। এরপর আমরা গ্লোবাল মার্কেটে যদি দেখি, গ্লোবাল মার্কেটে আমরা কি দেখছি, 50 মুভিং অ্যাভারেজের নিচে একদিনের জন্য আমরা ওয়েডনেসডেতে ক্লোজ দেখেছিলাম, তারপর কিন্তু সেখান থেকে আবার একটা পুল ব্যাক ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে মোটামুটি একটা কন্টিনিউয়াস একটা বড় র্যালির পরে আমরা এখানে একটা কনসলিডেশন বা একটা বিসিপি প্যাটার্ন দেখতে পারি, বা এখানে চেষ্টা করছে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার তৈরি করার। যদি একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার যদি এখানে তৈরি হয়, এই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার হলো এটা, শোল্ডার, লেফট শোল্ডার, হেড, যদি একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার যদি এখানে তৈরি হয়, তাহলে কিন্তু আবার সেটা আপসাইডের জন্য রেডি হতে পারে, ঠিক আছে। কিন্তু তার জন্য আপসাইড যে লেভেল 6,900, সেটাকে কিন্তু ব্রেক করে তার উপর ক্লোজ হওয়াটা ইম্পর্ট্যান্ট হবে। ডাউ জোন্স অলরেডি মুভিং অ্যাভারেজের সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে এবং এসএনপির থেকে কিন্তু এখন ডাউ জোন্স বেশি স্ট্রং আছে। ন্যাসডেককেও আমরা দেখছি যে 50 মুভিং অ্যাভারেজকে ওপরের দিকে ক্রস করেছে, সেটা কিন্তু একটা পজিটিভ নিউজ, কিন্তু যদি মোমেন্টাম আবার ফিরতে হয় তাহলে 25,850-এর ওপরে ক্লোজ হতে হবে, ঠিক আছে। এদিকে আমরা ডলার ইন্ডেক্স কি দেখছি, ডলার ইন্ডেক্সকে আমরা দেখছি যেটা 98 থেকে ওপরের দিকে উঠতে, কিন্তু ওভারঅল 100 নিচে আছে এবং 99-এরও নিচে আছে। তো এখানে আমাদের কোনো হেডেক এখনো পর্যন্ত নেই, এটা আমাদের ইকুইটির জন্য একটা পজিটিভ নিউজ। আর একটা পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে কোথায়, সেটা হলো ইউএসডি আইএনআর অলমোস্ট 91 চলে গেছিলো এবং সেখানে 91.06 চলে গেছিলো, তো সেখান থেকে কুল অফ হয়ে 89.5 হয়েছে, ঠিক আছে। তো ওভারঅল ডলার ইন্ডেক্স কিন্তু ইউএসডি আইএনআর কিন্তু একটা স্ট্রেংথ দেখাচ্ছে এবং
আবার অন্যদিকে নিচের দিকে এসে কিন্তু 50 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। এবার 50 মুভিং অ্যাভারেজ চার্ট ওয়াইজ আছে 89.2, এই 89.2 থেকে 91 এই জোনের মধ্যে যদি ট্রেড করে তাহলে সেটা ঠিক আছে, কিন্তু যদি আবার ওপরের দিকে ব্রিজ করে 91কে যদি ওপরের দিকে ব্রিজ করে সেটা আবার কিন্তু ইকুইটি মার্কেটের জন্য একটা খারাপ নিউজ হবে। এখানে ডলার ইন্ডেক্স এবং ইউএসডি আইএনআর এটা পুরো রিভার্স কাজ হচ্ছে, অন্যদিকে ডলারও উইক হচ্ছে আবার ইউএসডি আইএনআরও উইক হচ্ছে, তো ইন্ডিয়ান রুপির জন্য কিন্তু এটা খুব একটা ভালো খবর কিন্তু না। বাট সেটা আমাদের একটু নজরে রাখতে হবে, ট্রেড করতে হবে ফরেক্স ওয়াইজ, যারা ফরেক্স ট্রেড করে হয়তো ইন্ডিয়ার বাইরে তারা সেটা দেখতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা কমোডিটিতে আসি। কমোডিটিতে আমরা গোল্ডকে কি দেখছি যে লাস্ট 5-7 দিন কিন্তু অল টাইম হাই যেটা জোন আছে সেখানেই কনসলিডেট করতে দেখছি, ঠিক আছে। তো আপসাইড মোমেন্টামের জন্য এই যে অল টাইম হাইয়ের যে লেভেল সেটাকে কিন্তু ব্রিজ করাটা ইম্পর্টেন্ট। যদি ব্রিজ করে তাহলে আমরা কিন্তু ওপরের দিকে দেখব, এবং এখান থেকে নিচের দিকে আসলে এই 1,31,000 এটা দেখতে পারি। সিলভার কন্টিনিউয়াসলি হায়ার হাই, প্রতিদিন অল টাইম হাই করে যাচ্ছে। আজকে 2,08,000 এই লেভেলে কিন্তু ট্রেড হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদের আপসাইড থ্রেশহোল্ড কন্টিনিউয়াসলি যেহেতু মোমেন্টাম আছে সেই জন্য এখন এটার টার্গেট নির্বাচন করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট, কিন্তু এটাকে যদি কেউ ট্রেড করে সেটাকে 10 মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজকে স্টপ লস লাগিয়ে কন্টিনিউয়াসলি ট্রেড করা যেতে পারে। ক্রুড অয়েল 5,000-এর একটা সাপোর্ট নিয়েছে। এবার 5,000-এর সাপোর্ট লেভেল যদি ব্রিজ করে নিচের দিকে আসে তাহলে ক্রুড আরও উইক হতে পারে, কিন্তু এখানে যেহেতু একটা সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এখান থেকে একটা যদি কেউ বাই সাপোর্ট ট্রেডার হয়, কিন্তু ডাউন ট্রেন্ডে আমি বাই করার রেকমেন্ড আমি জেনারেলি করি না, বা রেকমেন্ড তো আমি করতেই পারি না। তো ডাউন সাইডের মধ্যে বাই করার থেকে একটু এড়িয়ে যাওয়াটাই বেটার। তবে ক্রুড যদি কেউ মোমেন্টাম ট্রেড করে তাহলে এই সাপোর্ট যে জোনটা সেটাকে একটু নজরে রাখতে হবে, ট্র্যাকে রাখতে পারে। এই 5,024 কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কিন্তু এখন কাজ করবে, ঠিক আছে। যদি ব্রিজ করে তখন কিন্তু আবার নিচের দিকের একটা রুম কিন্তু খুলে যাবে মোটামুটি 4,500 পর্যন্ত, কারণ তার মাঝে কোথাও তেমন স্ট্রং সাপোর্ট আছে বলে মনে হয় না। 4,700 একবার দাঁড়াতে পারে, তো তারপর 4,500। ন্যাচারাল গ্যাস one of the most volatile counter in current scenario, যে কোনো দিকে 5-7% কোনো দিন আপসাইড কোনো দিন ডাউনসাইড এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ন্যাচারাল গ্যাস এখন আপসাইডে একটা রেজিস্ট্যান্স আছে 368, ডাউন সাইডে একটা সাপোর্ট আছে 340, তার নিচে 320-25 কিন্তু এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল সেভাবে যেহেতু কাজ করছে না, সেহেতু এটার থেকে ডিসক্রিপশনারি ওয়েতেই দেখাটা ভালো। বিটকয়েন কিন্তু এখানে একটাই এবার আমরা বলতে পারি যে সাপোর্ট লেভেল কিন্তু ক্রিয়েট করছে। বিটকয়েন কিন্তু 85,000-এর নিচে যাচ্ছে না, মাল্টিপল টাইম ট্রাই করার পরেও কিন্তু বিটকয়েন 85,000-এর নিচে যাচ্ছে না। তাহলে কিন্তু বিটকয়েনকে এই 85,000-এর যে জোনটা সেটাকে একটা সাপোর্ট হিসাবে আমরা দেখতে পারি। 1 টাইম 2 টাইম 3-4 অলমোস্ট 3-4 টাইম কিন্তু 85,000 থেকে বারবার কিন্তু ওপরের দিকে যাচ্ছে। তো 85,000 কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে এবং 94,000 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি 84,000 ব্রিজ করে নিচের দিকে যায় তাহলে কিন্তু 78,000 বা এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পারি 74,000-78,000, ঠিক আছে। ইথেরিয়ামও কিন্তু এই 2770 এর নিচে কিন্তু যাচ্ছে না, 77-70-তে কিন্তু 3 টাইম কন্টিনিউয়াসলি বটম বানিয়েছে বা একটা সাপোর্ট নিয়েছে। তো
এটাই আমাদের একটা ইম্পর্টেন্ট সাপোর্ট থাকবে 7770, এবং আপসাইডে আমাদের রেজিস্ট্যান্স কী কী থাকবে? আপসাইডে ফার্স্ট রেজিস্ট্যান্স হবে এই 3220, 3220, এবং ওপরে 200 মুভিং অ্যাভারেজকে আমাদের আর একটা কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হবে। এটা গেল আমাদের ওভারঅল মার্কেটের ডিসকাশন। আমরা মার্কেট থেকে কোনো রকম একটা ক্লিয়ার ভিউ কিন্তু পেলাম না এই সপ্তাহের মার্কেটে, কিন্তু আমরা একটা ক্লিয়ার ভিউ পেলাম না যে মার্কেট আপ সাইডে যাচ্ছে কিংবা ডাউন সাইডে যাচ্ছে। কিছু স্টক দেখছি যে আমরা মার্কেটের ওপরের দিকে যাচ্ছে, কিছু স্টক আমরা দেখছি মার্কেটের নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। তবে পার্টিকুলারলি কিছু স্টকে আমরা স্টক বেসিসে মোমেন্টাম কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেগুলোকে নিয়ে আমি একটু আলোচনা করব। Give me a moment, please. এখানে আমার যে ওয়াচ লিস্টটা ছিল সেটা আপডেট হয়নি, এটা প্রিভিয়াস ওয়াচ লিস্ট ছিল, সেই জন্য আমি একটু রিফ্রেশ করে নিলাম। তো এখানে পার্টিকুলারলি কিছু স্টক যেগুলোতে আমরা অল টাইম হাই ব্রেকআউট বা অল টাইম হাই জোনে আছে সেগুলোকে আমরা একটু নজরে রাখবো, ঠিক আছে। ট্রেড করব কি করব না সেটা আপনাদের নিজেদের কল। কোথায় স্টপ লস, কোথায় টার্গেট, কোথায় এন্ট্রি, সেগুলো আপনারা টেকনিক্যাল অ্যানালিসিস যারা করেন, যারা ব্রেকআউট ট্রেড করেন তারা প্রত্যেকেই জানেন। যদি না জানেন তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানেও টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক টু অ্যাডভান্সের সমস্ত ক্লাস আছে, সেগুলোকে মন দিয়ে দেখতে পারেন, সেখান থেকে কিছুটা শিখতে পারেন, বা আমরা সবসময় শেখানোর চেষ্টা করি, সেগুলোকে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো এখানে জেকে টায়ারে আমরা দেখছি যে সমস্ত মুভিং অ্যাভারেজের উপরে গেছে, একটা কনসলিডেশন হয়েছে এই 12ই নভেম্বর থেকে 23-22 ডিসেম্বর, মোটামুটি এক মাসের। তারপর সেটাকে ব্রেক করেছে, ঠিক আছে। আবার এখানে ভলিউমেও দেখছি যে অলমোস্ট অ্যাভারেজ ভলিউম ছিল 1.1 মিলিয়ন, সেখান থেকে কিন্তু 7 মিলিয়ন, মানে অলমোস্ট 5-6 টাইম কিন্তু ভলিউমও দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার সাথে হাইয়ের কাছে ক্লোজিং দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু একটা পোটেন্সিয়াল ব্রেকআউট স্টক হিসাবে কিন্তু কাজ করবে। অন্যদিকে জয়সওয়াল ইন্ডাস্ট্রিজ, জয়সওয়াল নিকো ইন্ডাস্ট্রিজ, এটাও কিন্তু সেম একইভাবে ট্রেড করছে। কন্টিনিউয়াসলি একটা আপ ট্রেন্ড আমরা নিচের থেকে ওপরের দিকে দেখেছিলাম, তারপরে সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ছিল অলমোস্ট সেপ্টেম্বর থেকে শুরু করে এই ডিসেম্বর পর্যন্ত। তারপরে এখানে আমরা আবার একটা আপসাইড, একটা পোটেন্সিয়াল কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তবে এখানে উপরের দিকে রেজিস্ট্যান্সও আছে, এই 77.89, 78-এর একটা ইম্পর্ট্যান্ট একটা রেজিস্ট্যান্স আছে, তার ওপর 79.69-এর একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু এখানে আছে। আর একটা ডেভেলপমেন্ট কেইআই ইন্ডাস্ট্রিতে দেখেছি, কেইআই ইন্ডাস্ট্রিজ, পলিক্যাব, এগুলোতে কিন্তু আমরা ফ্রাইডেতে একটা মোমেন্টাম দেখেছিলাম, আপসাইড মোমেন্টাম কন্টিনিউয়াসলি। তো এখানেও একটা ব্রেকআউট পোটেন্সিয়াল হিসাবে, ইম্পর্টেন্ট ব্রেকআউট হিসাবে কাজ করছে কেইআই। একটা কন্টিনিউয়াসলি একটা আপ ট্রেন্ড দেখেছি, তারপরে আমরা একটা সাইডওয়েজ জোনের মধ্যে অনেক দিন ট্রেড করতে দেখেছি। তো সাইডওয়েজ জোন থেকে কিন্তু এই 19শে ডিসেম্বর উইকেন্ডে কিন্তু একটা ব্রেকআউট আমরা দেখতে পাইছি, ঠিক আছে। তো কেইআই ইন্ডাস্ট্রি ইজ অ্যানাদার কাউন্টার অফ পোটেন্সিয়াল ব্রেকআউট ক্যান্ডিডেট, ঠিক আছে। অন্যদিকে ভারত ফোর্জেও আমরা কিন্তু একটা আপসাইড ব্রেকআউট অলমোস্ট দেখেছি, কিন্তু এখানেও ইম্পর্টেন্ট আরও দুটো ওপরে রেজিস্ট্যান্স আছে, বা অল টাইম হাই 1460, এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, সেটা কিন্তু নজর রাখতে। কিন্তু একটা জিনিস, আমরা জেকে টায়ারে কিন্তু ভলিউম সার্চ দেখেছিলাম, কিন্তু এখানে ভারত ফোর্জে কিন্তু সেরকম কোনো ভলিউম নেই, ওকে। অন্যদিকে AIIL, অথাম ইনভেস্টিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এখানে আমরা এটা খুব বেশি পুরনো কাউন্টার নয়, জাস্ট মে 2024-এ লিস্ট হয়েছে। তারপর থেকে আমরা একটা আইপিওর পর থেকে একটা র্যালি পেয়েছি। আইপিওর র্যালি
মার্কেটে মোটামুটি লিস্ট হয়েছিল 800 টাকায়, 800 থেকে 1800 হয়েছে, 1800-র পরে আবার একটা, যারা মোমেন্টাম প্লেয়ার তারা এগুলোকে একটু ভালোভাবে বুঝবেন, সেটা হলো 1800-র কাছাকাছি এসে কিন্তু একটা কন্টিনিউয়াসলি কনসলিডেশন দেখেছি মে 2025 পর্যন্ত, আগস্ট 2024 থেকে। তারপর আবার একটা কিন্তু আপসাইড দেখেছিলাম 3200, সেখান থেকে একটা পুল ব্যাক পেয়েছি কত 2500। তারপর এখন আবার কিন্তু মোমেন্টাম নেওয়ার চেষ্টা করছে, এবং আজকের ভলিউমটা কিন্তু বেশ ভালো একটা ভলিউম আমরা কিন্তু দেখতে পেয়েছি। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা পুল ব্যাক ক্যান্ডিডেট, একটা গুড পুল ব্যাক ক্যান্ডিডেট হিসেবে কাজ করবে। ঠিক আছে, একটা যে ইম্পর্টেন্ট আগের যে রেজিস্ট্যান্স জোন ছিল তার উপরে এখন ট্রেড করছে, সেটা হলো 2874। ওকে, কিন্তু এখানে রিস্ক টু রিওয়ার্ড কতটা ফেভারেবল হবে সে জায়গায় একটা কোশ্চেন আছে, কারণ একদিনে এটার কিন্তু অলমোস্ট 7% আপ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অন্যদিকে অন্য আরও দু একটা স্টক আমরা দেখি, কিন্তু এখানে ভলিউমটা একটা কোশ্চেন। এখানে প্রতিদিন মাত্র 1 লাখের আশেপাশে ভলিউম ট্রেড হয়, সেটা কিন্তু লো ভলিউম স্টক হিসাবেই দেখা যায়। এফআইইএম ইন্ডাস্ট্রি, এটাও কিন্তু একটা ব্রেকআউট ক্যান্ডিডেট। অন্যদিকে কিছু স্ট্রং স্টক অলমোস্ট ব্রেকআউট বা অল টাইম হাইয়ের কাছে গিয়ে কিন্তু ট্রেড করছে, যেমন টিভিএস মোটর একটা এখানে কনসলিডেশন জোন তৈরি করছে, এগুলোকে আমাদের একটু নজরে রাখতে হবে। মনপ্পুরম, এটাও অলমোস্ট অল টাইম হাইয়ের কাছাকাছি গিয়ে ট্রেড করছে। মনপ্পুরমের যে পিয়ার্স আছে আমাদের মুথুট ফিনান্স, সেটা কিন্তু অলমোস্ট অনেকটা আমরা আউট পারফরমেন্স দেখেছি, কিন্তু মনপ্পুরমে আমরা কিন্তু আউট পারফরমেন্স দেখিনি, সেই জন্য মনপ্পুরমকে আমাদের একটু ট্র্যাকে রাখতে হবে। আমরা ওদিকে দেখলাম অটো সেক্টর অলমোস্ট ফ্রাইডেতে একটা গুড ক্লোজিং দিয়েছে, সেই হিসাবে আইসার মোটরও কিন্তু আমাদের একটা অলমোস্ট গুড ক্লোজিংয়ের কাছাকাছি আছে, অল টাইম হাইয়ের কাছাকাছি একটা ক্লোজিং দিয়েছে। এমসিএক্স, সেটাও কিন্তু একটা কিছু দিনের মানে 27 নভেম্বর থেকে এই 20 ডিসেম্বর মোটামুটি 20 দিনের একটা জোন তৈরি করছে অল টাইম হাইয়ের কাছে। ক্যানফিন হোমসের যেটা প্রিভিয়াস ব্রেকআউট বা প্রিভিয়াস অল টাইম হাই ছিল সেপ্টেম্বর 2024, তার কাছাকাছি ট্রেড করছে। অ্যাডজাস্টেবল চার্টে কিন্তু অল টাইম হাই ব্রিজ করে দিয়েছে, কিন্তু নন অ্যাডজাস্টেবল চার্টে অলমোস্ট অল টাইম হাইয়ের কাছাকাছি এসে ট্রেড করছে। এবার এই ধরনের স্টকগুলোকে নজরে রাখতে হবে। ঠিক আছে, ক্যানফিন হোমসে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো কিন্তু ডেভেলপমেন্ট পাইনি। কবে থেকে? 2017 থেকে বাকি যে হাউজিং ফিনান্স স্টক, সেখানে যদি একটা বুম আসে, সেখানে কিন্তু ক্যানফিন ফিনান্সও কিন্তু সেখানে চলতে পারে। ঠিক আছে, এবার বাজাজ যে হাউজিংয়ের কিন্তু এফওতে আসছে, এবার সেই হিসাবেও একটা আমরা এখানে মোমেন্টাম দেখতে পারি। অন্যদিকে আরও কিছু স্টক যেমন ডাইনামিক্স টেকনোলজি, সিইউবি মানে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, এই স্টকগুলো মোটামুটি অল টাইম হাইয়ের কাছাকাছি আছে, মোমেন্টামের মধ্যে আছে। যখন বিভিন্ন স্টক বা সেক্টর নিচে থাকে, এদিকে এসবিসি এক্সপোর্ট, এর কোনো মার্কেট কিভাবে কি চলছে না চলছে এর কোনো কিছু যায়ই আসে না, এ কন্টিনিউয়াসলি হায়ার মানে সব কি মুভিং অ্যাভারেজ 10, 20, 50 এই মুভিং অ্যাভারেজের ওপরে কন্টিনিউয়াসলি ট্রেড করে যাচ্ছে। ঠিক আছে, এবং গত জুলাই 15 টাকার থেকে এখন 28 টাকা, অলমোস্ট ডাবল হয়েছে। ঠিক আছে, এই জায়গায় কেউ যেন আজকে চার্ট দেখে কালকে বাই বা সেল কিছু করে দেবেন না, সেটা সম্পূর্ণ আপনার এবং আপনার নিজের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার কল। কিন্তু কিছু কিছু স্টক বাজারে আছে, যেমন এই এসবিসি, তারপরে আছে কিউপিড, এরা কন্টিনিউয়াসলি ওপরের দিকেই চলছে। ঠিক আছে, মার্কেট কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এদের কিছু যায় আসে না। লেন্সকার্ট জাস্ট আগের মাসে লিস্ট হয়েছে, নভেম্বরে লিস্ট হয়েছে, তারপর কিন্তু একটা আইপিও বেস ব্রেকআউট যেটাকে বলা হয়, সেটা কিন্তু লেন্সকার্টে হয়েছে। একদিনে কিন্তু
14% আপ, রিস্ক টু রিওয়ার্ড কোনোভাবেই ফেভারেবল নয় এই লেভেলে। সেখানে আমাদের একটা নজরে রাখতে হবে যে আবার কোনো আমাদের প্রিভিয়াস যে জোন ছিল সেই জোনে যদি আসে তখন আমরা এখানে একটা নেওয়ার একটা প্ল্যান করতে পারি। সেটা হলো 434, অনেক নিচে, কিন্তু এত ওপরে কিন্তু রিস্ক টু রিওয়ার্ড ফেভারেবল। হিন্দুস্তান কপার অলমোস্ট অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। এছাড়া আছে এশিয়ান গ্রেনিটো ইন্ডিয়া লিমিটেড। চার্টে তেমন কোনো স্ট্রেন্থ নেই, তবে এখানে আমরা একটা জানুয়ারি 2025-এর পর থেকে কিন্তু যে একটা বটম ক্রিয়েট করেছিল সেটার কিন্তু একটা ব্রেকআউট দেখেছি উইথ এ গুড ভলিউম। 6 মিলিয়ন 7 মিলিয়ন ভলিউম হচ্ছে, তো ভলিউম সার্চ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কিছু স্টকে আমরা কিন্তু এখানে ভলিউম সার্চ দেখব, যেমন গ্রোতে যেটা জাস্ট কিছুদিন আগেই লিস্ট হয়েছে সেখানে কিন্তু 11% আপ দেখেছি উইথ স্ট্রং ভলিউম। ঠিক আছে, এখানে স্ট্রং ভলিউম কিন্তু আমি আপনি বা কোনো রিটেল তৈরি করতে পারে না। স্ট্রং ভলিউম কে তৈরি করে? স্ট্রং ভলিউম তৈরি করে ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা বিভিন্ন যারা ফান্ড হাউস আছে, তারাই কিন্তু এই স্ট্রং ভলিউম বার তৈরি করে। এবার তার মানে কি, একটা ইনস্টিটিউশনাল বাইং এসছে, এবার তারা ওপরের লেভেলে গিয়ে সেলও করে দিতে পারে। তাদের মুভমেন্ট দেখার জন্য বিভিন্ন উপায় আছে, সেগুলো নিয়েও আমরা ক্লাসে আলোচনা করি, সেগুলো টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাসগুলোতে দেখতে পারেন। এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটাও জাস্ট কিছুদিন আগেই এটারও লিস্ট হয়েছে, তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা স্ট্রং ভলিউম হয়েছে। আথার ইঞ্জিনিয়ারিং একটা ভলিউম সার্চ দেখতে পাচ্ছি। আথার ইঞ্জিনিয়ারিংয়ের চার্টটা খুব সুন্দর, আইপিও বেস কন্টিনিউয়াসলি আপ, তারপর 50 মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করে কিন্তু এখন চলছে। ঠিক আছে, এবার যদি 50 মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করে আবার ওপরের দিকে যায় তখন আমরা কিন্তু একটা আপসাইডে একটা পোটেন্সিয়াল তৈরি হলেও হতে পারে। এছাড়া পাইন ল্যাব জাস্ট কিছুদিন আগে লিস্ট হয়েছে এবং ভলিউম আমরা সার্চ মানে ক্যান্ডেলে আমরা বিগ আপ মুভ কিন্তু দেখতে পেয়েছি। পিরামল ফিনান্স, সেখানেও কিন্তু আমরা একটা আপসাইড সার্চ দেখতে পেয়েছি। এখানেও একটা যে আইপিও লেভেলে যারা আইপিও বেস ব্রেকআউট যারা ট্রেড করে তারা এই ধরনের স্টকগুলোকে নজরে রাখতে পারে। তারপরে এটা তো মুভিং অ্যাভারেজের নিচে আছে, তো এটাকে নিয়ে অতটা দেখার এখনও পর্যন্ত আমি বলবো না, কারণ মুভিং অ্যাভারেজের নিচে যে স্টকগুলো ট্রেড হয় তবে সেগুলো থেকে একটু এড়িয়ে থাকাই ভালো। তবে ওভারঅল আমরা যে কিছু স্টককে আমরা দেখলাম যে এগুলো পোটেন্সিয়ালি ব্রেকআউট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে আছে, তবে মার্কেটে এখন যেরকম সিনারিও তাতে খুব সিলেক্টিভ ওয়েতে কাজ করতে হবে এবং স্টপ লস হিট হওয়ার প্রবাবিলিটি সবসময়ই বেশি থাকে এই ধরনের আনসার্টেন মার্কেটে। এবং 2025 ওভারঅল মোমেন্টাম ট্রেডারদের জন্য কিন্তু খুব একটা যে পজিটিভ মার্কেট বা খুব ভালো মার্কেট সেটা ছিল বলে আমার মনে হয় না। ঠিক আছে, সেখানে আমি রং হতেও পারি, কারণ আমার ঠিকঠাক পারফরমেন্স বা ওভারঅল আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, যেটাকে 3 ডিজিট রিটার্ন সেটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, সেটা জেনারেট হয়নি, কিন্তু ওভারঅল ঠিকঠাকই গেছে। তো আপনারাও একটু এবার আশা করা যায় 2026-এ যে আমাদের 2025-এর মধ্যে যে মনিটারি পলিসি ফিজিক্যাল পলিসিতে যে চেঞ্জগুলো এসছে পজিটিভ, সেগুলোর একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো, সেইভাবে আমরা ট্রেড করতে পারি। ঠিক আছে, তো ওভারঅল ক্লাসকে আমরা এখানেই সাম আপ করছি। তো এগুলো আমাদের ওভারঅল ডিসকাশন ছিল আজকের, যে উইকেন্ডে কিভাবে মার্কেট প্লেস আছে এবং নেক্সট উইক এক সপ্তাহ 2 সপ্তাহে কিভাবে ট্রেড হতে পারে সেই জিনিসগুলোকে নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। সবাইকে আশা করব ক্লাসটা মন দিয়ে করেছেন। 40 মিনিট খুব রেয়ারলি হয়তো 1-2জনই শেষ পর্যন্ত দেখেছেন, যিনি দেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। সবসময়
ক্লাসকে পুরো দেখারই চেষ্টা করবেন, সেটা চার্টেজের ক্লাস হোক বা অন্য কোনো চ্যানেলের বা অন্য কোনো ক্লাস হোক। তো পুরোপুরি ক্লাস না দেখলে ওই 10 মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ডের রিলস দেখলে কোনো দিনই শেয়ার মার্কেট শিখতে পারবেন বলে আমার তো মনে হয় না। কারণ আমি তো সেইভাবে শিখতে পারিনি কোনো দিন। আমরা যখন পড়েছি তখন পুরো ক্লাস পুরোটাই দেখেছি এবং মাল্টিপল টাইম দেখতে হয়েছে, তবেই আমরা গিয়ে শিখতে পেরেছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। বাই, আবার মানডে দেখা হবে।